প্রিয়া পিয়া ও পিয়া পিয়া প্রিয়া পিয়া ও প্রিয়া ইয়েস প্রিয়া কে নিয়ে চারিদিকে অনেক হল্লা হল্লা হল্লা। কারণ প্রিয়া এত বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ফ্ল্যাট ভাড়াটা কি প্রিয়া নিজের মান্থলি ইনকাম থেকে নিয়েছে, না ওই যে ছেলের জন্য টাকা উঠেছিল সেখান থেকে নিয়েছে? প্রিয়া তাহলে ছেলেটাকে গ্রামের স্কুলে কেন পড়ালো না? প্রিয়া কেমন মা, ছেলের দিকে যত্ন রাখে না? প্রিয়ার ছেলেটা উচ্ছন্নে যেতে বসেছে। প্রিয়ার প্রচন্ড অহংকার হয়ে গেছে, তাই তো প্রিয়ার চারিদিকে ভিডিওতে শুধু নেগেটিভ কমেন্ট। প্রিয়া প্রিয়া কি প্রেগনেন্ট? প্রিয়া তাহলে কিসের কথা বলছে যে রিপোর্ট আসবে, তোমরা একটু প্রে করো? সেই রিপোর্টটা কি, সেটা নিয়ে কথা কেন বলছে না? প্রিয়া একদিকে বলছে ও প্রেগনেন্ট, আরেকদিকে ও রিলস করছে। প্রিয়া একদিকে বলছে প্রেগনেন্ট, আরেকদিকে ও আপ ডাউন করছে। প্রিয়া একদিকে বলছে টাকা নেই, খাট কিনতে পারছে না, আরেকদিকে প্রিয়া গাছ কিনছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে? এত বড় ফ্ল্যাট ভাড়া নিল, তাই না? অনেকগুলি রুম প্রিয়ার, তারপরেও 4টে রুম বোধে, তাই না? সেইখানে দাঁড়িয়ে খাট কিনতে পারছে না, ভাবা যায়? আর প্রিয়ার টাকা নেই, সেটা ভাবা যায়? এত এত কাপড়ের বিজনেস, তারপর চ্যানেলের টাকা, দুটো চ্যানেল থেকে টাকা উঠছে, তো কেন প্রিয়া কথাগুলি বলছে? সবটাই কি মিথ্যে? চলো একে একে ক্লিয়ার করছি। প্রথম কথা, প্রিয়া ফ্ল্যাটে কেন এসেছে? আগেই আমি বলেছি প্রিয়া তার সন্তানের জন্য এসেছে। প্রিয়াটা 3 মাস আগেই বলেছিল। কেন সন্তানের জন্য আসলো? গ্রামে কি পড়াশোনা করা যায় না? নিশ্চয়ই যায়, কিন্তু একটা মার স্বপ্ন থাকে তার বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে পড়ানো। এখন ইংলিশ মিডিয়ামের ট্রেন্ড চলছে, প্রথম কথা। দ্বিতীয়ত কথা, প্রিয়ার ক্ষমতা আছে, রোজগার করে ছেলেকে ভালো স্কুলে পড়ানোর মতো ক্ষমতা আছে। প্রিয়াই তো বলছে যে তার ছেলেটা অসুস্থ ছেলে কেন টানা হয়েছে, কি দরকার? প্রিয়া নিজেই বলেছে ছেলেটা অসুস্থ ছিল, ছেলেটার জন্য একটা সময় ছিল যখন ওকে রেগুলারলি ব্লাড দিতে হতো। এখন প্রিয়ার এই বছর 2024-এ প্রিয়াকে পুনে ট্রিটমেন্টটা করার পর থেকে ছেলেটাকে আর ব্লাড দিতে হয় না, ওই মেডিসিনই কাজ হচ্ছে। তাহলে কি ছেলেটা অসুস্থতার জন্য প্রিয়াকে আর ওইভাবে ইংলিশ মিডিয়ামে পড়ানো যাবে না? কেন যাবে না? অসুস্থ ছেলেরা কি পড়ছে না? থ্যালাসেমিয়া পেশেন্টরা কি হাই প্রোফাইল স্কুলে পড়ছে না? আমি অনেক আগেই বলেছিলাম, প্রিয়ার ক্ষেত্রেই বলেছিলাম যে আমার হাজবেন্ডেরই এক কলিগের মেয়ে থ্যালাসেমিয়া পেশেন্ট ছিল। ও আইসিএসসি বোর্ড, লরেটো কনভেন্ট, শিলংয়ের নাম করা কনভেন্ট থেকে ও থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে ও মাসে 3 মাসে ব্লাড দিতে যেত। এখন সে নিজে মেডিকেলের স্টুডেন্ট, সে বিএমটিও করায়নি, সে পুনেও যায়নি, সে মোটামুটি রেগুলারলি ব্লাড দিয়ে গেছে। তারপর যখন বড় হয়ে গেছে তখন তো 6 মাস পর ব্লাড দিতে লেগেছে, এটুকু আমি দেখেছি। এখন দিতে লাগে কিনা আমি জানি না, নিজের চোখে মেয়েটাকে দেখেছি, ওর মানে ফার্স্ট ইয়ারের জন্মের সময় দেখেছি। এখন মেয়েটা মেডিকেল পড়তে গেছে, সেই খবরটাও পেয়েছি। আমার ছেলের থেকে 1 বছরের না 2 বছরের জানি বড় ছিল। তো সেখানে দাঁড়িয়ে একটা থ্যালাসেমিয়া পেশেন্ট ভালো স্কুল, ভালো কেরিয়ারে ফোকাস করতে পারে, সেখানে ব্লাড দিল, ওরকম কিছু করলো যে পড়াশোনা করতে পারবে না, চাপ দিতে পারবে না, সেটা একটা ভুল কথা। চাপ দেওয়া যায়, পড়াশোনা করা যায়। হ্যাঁ, খুব বেশি অসুস্থ হলে একদম ব্লাড দিয়ে যদি একদম মাসে 7 দিনই উঠতে না পারে, সেটা আলাদা কথা। কিন্তু যেহেতু ওই পেশেন্ট একদম 3 মাস পর 3 মাসের উইকনেসটা কাভার করা যায়, 3-4 দিন হয়তো পড়াশোনা করে না, বাকি সময়টা কাভার করা যায়। তো এরকম অনেক পেশেন্ট থাকে, অনেক বাচ্চা থাকে যাদের জুবিনাল ডায়াবেটিস হয়, শিশু বয়স থেকে, মানে 4-5 বছরের বাচ্চাদেরই ডায়াবেটিস। ওরা কি ভালো ইংলিশ মিডিয়াম পড়ছে না? এমন বাচ্চা আছে মা বাবা দুজনই মায়োপিক, বাচ্চাটার একটা কেজি ক্লাসের বাচ্চা, তার চোখের পাওয়ার -5, কতটা কষ্ট হয় তার ব্ল্যাকবোর্ড দেখতে, সে কি পড়ছে না? তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রিয়ার ছেলে ঠিক আছে, এখন ব্লাড দিতে লাগে না। ব্লাড দিতে হলেও প্রিয়া যদি ভালো স্কুলে পড়াতো তাহলে আমি তখনও সমর্থন করতাম। আমাদের জীবনে সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের সন্তান। গাড়ি বাড়ি সোনা দানা সব ফেক, সবার আগে সন্তান। সেখানে যদি প্রিয়া তার ছেলেটাকে পড়ায়, ভালো স্কুলে পড়ায়, এবং ও যদি মনে করে যুদ্ধ করতে পারবে ছেলের সঙ্গে সঙ্গে থেকে, তাহলে সেখানে কোনো ভুল ধারণা নেই। এখন কথা হচ্ছে প্রিয়া সকালবেলা ছেলেকে পড়াতে বসে না, বিকালবেলা পড়াতে বসে না, ছেলে উচ্ছেনে যাচ্ছে, সেটা নিশ্চয়ই প্রিয়া বুঝবে। প্রিয়া কিন্তু ছেলেকে আগে দেখতাম আমি রেগুলার টিউশনে পাঠাতো, ও নিজে ওই ফার্ম বাড়িটা নিয়ে ব্যস্ত থাকতো, বাচ্চাটাকে কিন্তু রেগুলার পড়াশোনা করতে সেখানে পাঠাতো। তাহলে সে তার মানে ওই জায়গাটা সবসময় কিন্তু ক্লিয়ার রেখেছে। তাছাড়া একটা মা তার সন্তানকে নিয়ে সবসময় স্বপ্ন দেখে, সেখানে প্রিয়ার আর্থিক সঙ্গতি আছে, তাহলে প্রিয়া কেন তার ছেলেকে ভালো স্কুলে পড়াবে না? তারপর দেখলাম প্রিয়া বলেছে একটা ভালো শহরে এসেছে, মানে ফালাকাটাকে। এটা নিয়ে অনেকের হাসাহাসি, ফালাকাটা আবার শহর নাকি, শিলিগুড়িলে বোঝা যেত এগুলি একটা শহর নাকি? প্রিয়ার কাছে ফালাকাটাটাই শহর, কারণ সেখানে
মোটামুটি ফেসিলিটি পাচ্ছে, মোটামুটি ভালো স্কুল পাচ্ছে, ডাক্তার হসপিটাল কাছাকাছি আছে, রাস্তাঘাটও দেখলাম বেশ সুন্দর। এবং প্রিয়া যে ফ্ল্যাটটা থাকে এটা মোটামুটি কিন্তু কলকাতা শহরের উপরে থাকা মডার্ন ফ্ল্যাটগুলির মতোই ফ্ল্যাট, অত ফেলনা না, ওরকম ফ্ল্যাট। কলকাতা শহরে এরকম অনেক ফ্ল্যাট আছে, দমদম ক্যান্টনমেন্টে দেখেছি, যাদের সোসাইটি না, সোসাইটি ছাড়া যাদের নর্মাল ফ্ল্যাটগুলি এরকমই হয়, 2 BHK 3 BHK, ওদের কোনো গার্ড টার্ড থাকে না, ওপর থেকে চাবি ফেলে নিচ থেকে চাবি দিয়ে দেয়, এইভাবে ফ্ল্যাটগুলি আছে এবং প্রপার কলকাতাতেই আমি দেখেছি। তো সেখানে ফালাঘাটার ফ্ল্যাটটা কোনো অংশে খারাপ না, যথেষ্ট ভালো। এবং প্রিয়ার বাড়ির রাস্তাটা দেখে বোঝা যায় শহরটাও বেশ শহর হয়ে গেছে। প্লাস প্রিয়া যখন গাছ কিনতে গেছে, প্রিয়া যখন স্কুলগুলিতে ঘুরেছে, তখন আমি ভালো করে তাকিয়ে তাকিয়ে রাস্তাঘাট স্কুল দেখছিলাম। কারণ আমার বাড়িতে কাজ করতে একটা মাসির ছিল, আমি তখন বঙ্গাইগাঁওতে থাকতাম, আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি। তো সেই বঙ্গাইগাঁওয়ের মাসির বাড়ি ছিল ফালাঘাটা। এই ফালাঘাটা নামটা না আমার কানে খুব বাজত, কারণ মাসি ফালাঘাটাতে গেলেই তো আমার বাড়িতে কাজে আসতো না। না, কই যাও? ফালাঘাটা, ফালাঘাটাতে জমিন আছে, ফালাঘাটাতে বাড়ি আছে, মাসি যেত ফালাঘাটা। এই ফালাঘাটা নামটা আমি খুব ভালো করে আগের থেকেই জানতাম। সেটা কিরকম জায়গা আমি জানি না, কারণ আমি কখনো ফালাঘাটা যাইনি, যদিও আমি শিলিগুড়িতে গেছি, ফালাঘাটার ওপর দিয়ে গেছি, নামি নাই। প্রিয়ার থ্রোতে আমি এখন ফালাঘাটা দেখতে পাচ্ছি। সেখানে প্রিয়ার ভুলটা কোন জায়গায়? মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করি, মানুষকে নিয়ে নোংরা কথা বলি, অস্বীকার করছি না, কিন্তু একটা মার স্বপ্ন দেখাটার কি অধিকার নেই? অধিকার নেই? ছেলে অসুস্থ বা চিরকাল তাকে শুয়ে শুয়ে রাখতে লাগবে? আমি এইসব জিনিস নিজের জীবন দিয়ে পেয়েছি, আমি দেখেছি। আমারই হাজব্যান্ডের কলিগের মেয়ে ব্লাড ক্যান্সার ছিল, হ্যাঁ, এবং সেই মেয়েটা এখন ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। মেয়েটা যখন ক্লাস 1-এ, সেও শিলংয়ের কথা, তখন আমি শিলংয়ে ছিলাম, ওপর নিচে থাকতাম। তো তার মেয়ে মাত্র ক্লাস 1-এ পড়ার সময় সেন্ট ম্যারিজে পড়তো, বাচ্চাটা ক্যান্সার ধরা পড়েছে, তাও আবার যেমন তেমন ক্যান্সার না, ব্লাড ক্যান্সার। আমরা সবাই হয়ে গেছিলাম। কলোনিতে 3 দিনের মতো আমরা রান্নাবান্না করতে, বিশেষ আমাদের ওপরে ছিলাম, মেয়ের মা কাঁদছিল, আমরা রান্নাবান্না করতে পারছিলাম না। কতবার যে গেছি ওর ঘরে বলতে পারবো না। আর আমার ঘরে ফ্রিজেই ওরা কোথাও গেলে ইঞ্জেকশন রেখে যেত, কারণ ওদের ঘরে ফ্রিজটা অফ করে যেত, কারণ মেয়েটার ইঞ্জেকশন সবগুলো চেন্নাই থেকে আনা হতো। তো দেখেছি, এবং আজকের দিনে ডেটে দাঁড়িয়ে মেয়েটা ইঞ্জিনিয়ার হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে চেন্নাই ডাক্তাররা বলে দিয়েছিল 5 ইয়ার্স, 5 বছর তুমি আপ ডাউন করবে, মানে 5 বছর পরে তোমার নো ক্যান্সার জোন বলে একটা কিছু আছে, সেটা হয়ে গেছে। 5 ইয়ার্স রেগুলার ট্রিটমেন্ট করিয়েছে। প্রথম বছর না, এভরি 3 মান্থস পর পর ওরা গেছে। ফার্স্ট ইয়ার এভরি 3 মান্থস পরে গেছে, তারপর এভরি 4 মান্থসের পরে গেছে, তারপর 6 মাস পর পরে গেছে, হয়ে গেছে। এবং 5 বছর পরে যেতে লাগেনি, শুধু বছরে একবার চেক আপ করতে বোধহয় গেছে। তখন তো তারা ওইখান থেকে ট্রান্সফার হয়ে গেছিল। আমি ক্লাস 6 পর্যন্ত পেয়েছি বাচ্চাটাকে, 1-এ ক্যান্সার হলো, 6 পর্যন্ত পেয়েছি। তারপর তারপর দেখা হয়েছে 12 পরীক্ষা দেওয়ার পর বেশ ভালো, মানে আছে, সুস্থ আছে, ইঞ্জিনিয়ারিং এর চান্স পেয়েছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে এখন। সেখানে দাঁড়িয়ে সেই বাচ্চাটাকে আমি দেখি, তার মানে কি তার মা বাবা তার পড়াশোনা ছেড়ে দিয়েছিল? ওই 3 মাস থাকতো না, এসে 3 মাসের পড়াটাকে কাভার করেছে, এবং স্কুল অবশ্যই কনসিডার করেছে। হোয়াটসঅ্যাপে টিচার ক্লাস ওয়ার্ক বা তার ফ্রেন্ড সার্কেল ক্লাস ওয়ার্কে কি হতো পাঠিয়ে দিত। ওই চেন্নাইতে বসে বসে ওই হোটেলের মধ্যে মা বাবারা পড়িয়েছে, এবং ও রেগুলার পরীক্ষা দিয়ে গেছে। প্রথমবার 3 মাস পর পর গেছে, গিয়ে 15 দিন থেকে গেছে, তারপরে 4 মাস পর পর গেছে। কিন্তু সেই সময় যে গ্যাপগুলি গেছে, সেই গ্যাপগুলিও কিন্তু কাভার আপ করেছে। সেন্ট ম্যারিজের মতো একটা ভালো স্কুল, বিশেষ করে শিলংয়ের সেন্ট ম্যারিজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল। ওইসব স্কুলে পড়ার পরও কিন্তু বাচ্চাটাকে পড়াশোনা বন্ধ করে দেয়নি, বা বলেনি যে না তুই ইংলিশ মিডিয়াম দরকার নেই, তুই এত ভাই পড়াশোনা দরকার নেই, তুই একটু কম দামি আমাদের ওখানে ইংলিশ মিডিয়ামের মধ্যে একটু অর্ডিনারি স্কুলে পড়, সেটা করেনি। পড়াশোনার লেভেলটা ওই রকমই রেখেছে, এবং ওইখান থেকে বেরিয়ে আসছে সাকসেস। তাহলে প্রিয়ার ভুলটা কোথায়? প্রিয়ার ভুলটা ছিল যখন প্রিয়া সিঙ্গেল মাদার উইথ হাজব্যান্ড থেকে সিঙ্গেল মাদার লাইনটা লিখেছিল, এটা খুব অন্যায় করেছিল। ওটা নিয়ে আমি প্রতিবাদ করেছি এবং বলেছি সেটা ভুল। একটা সন্তানের পড়াশোনা নিয়ে কথা বলাটা কোনোদিনই কারোর রাইট নেই। আর প্রিয়া, তুমি অবশ্যই সকাল বিকাল টিচার রাখার চেষ্টা করবে, কারণ তোমার ছেলে হয়তো সেই হারে পড়াশোনা করেনি, তো সেখানে তুমি টিচার রাখার চেষ্টা করবে। প্লাস তুমি নিজেও খেয়াল রাখবে, পড়াশোনাটা খেয়াল। ক্লাস 1 to 5 যদি খেটে বাচ্চাটাকে বড় করতে পারো নিজের মতো করে, ক্লাস 5-এর পরে ছেলে বাচ্চারা, মানে 6 থেকে বাচ্চাদের মধ্যে নিজের মধ্যে একটা ফিলিংস চলে আসে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে। এই 1 to 5 ওদের মধ্যে ঢুকিয়ে দিতে লাগে, ভালো রেজাল্ট ভালো রেজাল্ট ভালো রেজাল্ট। ক্লাস 6 থেকে দেখবে আর তোমাকে চিন্তা করতে লাগবে না। সেখানে তোমাকে কেউ বলছে জায়ের সাথে কম্পিটিশন, কেউ বলছে হ্যান ত্যান, বলুক না, কিছু যায় আসে না। তোমার লক্ষ্য, তোমার ফোকাসড। তুমি যেরকম ইউটিউবে তুমি নাম করেই ছাড়বে, তুমি মনোজ দেখে
তুমি ডিসিশন নিয়েছিলে আমি করেই ছাড়বো, ঠিক তেমনি ছেলেকেও বড় করে ছাড়ো। এই যে থ্যালাসেমিয়ার পেশেন্ট ডাক্তার, ব্লাড ক্যান্সারের পেশেন্ট ইঞ্জিনিয়ার, ওদের প্যারেন্টসরা তো হাত উঠিয়ে দেয়নি যে না পড়াবো না, না খাটাবো না, না এত ফোর্স নিতে পারবে না, পড়াশোনার চাপ নিতে পারবে না। লরেটো কনভেন্ট, আইসিএসসি বোর্ড, ভাবাই যায় না কি হারে পড়াশোনা, সিবিএসসির থেকে 2 গুণ বেশি পড়াশোনা। সে লরেটোতে পড়তো এবং পড়ে সে সাকসেসফুল এভরি রেসপেক্ট। তোমাকে আমি এটা বলেছিলাম যখন তোমার ছেলের হয়ে থ্যালাসেমিয়া হয়েছিল, যে এরকম একটা পেশেন্ট, তুমি যেহেতু গুয়াহাটি তোমার বাবা থাকে, তুমি সবকে জানো, ইন্টারন্যাশনাল হসপিটাল গুয়াহাটির, সেখানে ট্রিটমেন্ট করাতো, সেখানে ওর ব্লাড ট্রান্সফিউশনটা করাতো। তোমাকে কিন্তু প্রথমবার বলেছিলাম যে ইন্টারন্যাশনাল হসপিটালের নামটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন কি হয়েছে ঠিক জানি না, এখন চেঞ্জ হয়ে গেছে, 2-3 বছর হচ্ছে। ইন্টারন্যাশনাল হসপিটালটা নাম করা হসপিটাল এবং ওখানেই থ্যালাসেমিয়া পেশেন্টদের ট্রিটমেন্ট হয়। তোমাকে এটা আমি প্রথমেই বলেছিলাম, যেহেতু তোমার বাবা গুয়াহাটিতে থাকতেন, আমি তখনই বলেছিলাম যে তখনও তুমি চেন্নাই যাবে কিনা ভাবছিলে ব্লাড, তখনই বলেছিলাম তোমার বাবাই তো আছেন, তুমি একবার গুয়াহাটি থেকেও দেখে আসতে পারো, তোমার ওখান থেকে আপ ডাউনের সুবিধা, প্লাস তুমি ফুল অ্যাসামিজ বলতে পারো, প্লাস তুমি গুয়াহাটিটাকে চেনো। তো এটা একবার তোমার ছেলের কথা। এবার আসছি প্রিয়ার বুদ্ধিশুদ্ধি। প্রিয়ার কোনোদিনই বুদ্ধিশুদ্ধি ছিল না, এখনো নেই। বেডশিটটা ধুয়ে দিয়েছে, একটা বাচ্চাও জানে রেলিংয়ে বেডশিট দিলে পরে এটা হাওয়ায় উড়ে যেতে পারে। তো প্রিয়ার বেডশিটটা উড়ে গেছে, উড়ে এমন জায়গায় পড়েছে যেখানে আনাটা খুব কষ্টকর। তারপর প্রিয়া একটা কাপড় টাঙানোর জন্য রশি আনলো বোধহয়, যে হ্যাঁ এখন রশি আইদার আমাকে রশি আনতে লাগবে, না হলে একটা ওই যে স্ট্যান্ড আলনাগুলি আছে স্টিলের, ওইগুলি কিনতে লাগবে। রশি টাঙানো থেকে বেলকুনিতে স্ট্যান্ড আলনাটাই কেন, স্টিলের, বেশি দাম পড়বে না, কিনে নাও, 2 রকম টাইপের আছে, ওটাই ভালো। আমি কিন্তু ওই স্টিলের আলনাগুলি ইউজ করি, কারণ রশিটা না বেশ, যখন স্মার্ট হবেই, যখন কট সেট ঘরে পড়বেই, তো ওইটুকু নয় কিনতেই পারো। আর স্ট্যান্ড আলনাগুলি সত্যিই ভালো লাগে, দেখতেও সুন্দর। তোমার এখন তুমি বলবে ব্ল্যাঙ্কেটগুলো রেলিংয়ে দেবে, কাপড়ের ক্লিপ টিপ কিনে নেবে। আর স্ট্যান্ড আলনা তো ব্ল্যাঙ্কেট দেওয়া যায়, লম্বা লম্বাও পাওয়া যায়, এটা তোমার ইচ্ছা, তুমি কতটুকুন কিনবে, কি কিনবে না কিনবে। কিন্তু তুমি বেডশিটটাতে কাপড়ের ক্লিপ ছাড়া দিয়ে দিছিলে, তাহলে এটা উড়েই যাবে, স্বাভাবিক, এটুকু সেন্স নেই। তারপর চারিদিকে এখন প্রিয়া কি প্রেগনেন্ট না প্রেগনেন্ট না, প্রিয়া অসুস্থটা কেন, প্রিয়া প্রেগনেন্ট তাহলে বলছে না কেন। আমরা জানি প্রেগনেন্সির প্রথম 5 মাস অনেকেই বলে না, বলতে নেই এরকম বলে, মানে গার্জিয়ান লেভেলরা বলে, আবার অনেকে বলে দেয় ফার্স্ট মান্থে, ফার্স্ট প্রেগনেন্সিতে আনন্দ হয়, ঘরে প্রথম যখন খবরটা বিশাল সবাই খুশি হয়, ফার্স্ট মান্থে বলতে হবে। হ্যাঁ, এটা তো সোশ্যাল মিডিয়া একদম পুরো পাবলিকই বলে না, মা বাবা শ্বশুর শাশুড়ি এরা তো জানেই যে আমার ছেলের বউ প্রেগনেন্ট, আমার ননদ জানে আমার ভাইয়ের বউ প্রেগনেন্ট, মারাও খুশি হয়। ফার্স্ট মান্থেই অনেক ঘরে আবার একটা পার্টি টাইপে রাখে, প্রেগনেন্সি এনজয় করে, এরকম হয়। আবার অনেকে 4-5 মাস মেনটেন করে, কারণ 5 মাসের আগে নাকি সবাইকে বলতে নেয়, এটা বলে। 5 মাসেই তো আমাদের ওই যে কি পঞ্চফল কিসব খাওয়াটা হয়, 5 মাসের প্রেগনেন্সিতে 5 রকম ফল দেওয়া হয়, 5 রকম মিষ্টি দেওয়া হয়, বাপের বাড়িতে দিয়ে যায়, এরকম একটা ব্যাপার থাকে। তো এখন কথা হচ্ছে প্রিয়া কি প্রেগনেন্ট কিনা। প্রিয়ার তাহলে প্রেগনেন্ট হলে এই আপ ডাউন করছে, হ্যাঁ, তারপর এই রিলস করছে, নাচানাচি করছে, কাজ করছে, কিন্তু পাবলিককে বলছে না। তো এতটা খামখেলি প্রিয়া নিশ্চয়ই করবে না। কলকাতায় গেছে, টেস্ট করাতে গেছে, বাচ্চাটা অসুস্থ, তারপরে যদি কলকাতায় এইভাবে টেস্ট করাতে যায়, এই ব্যাপারটা অন্যরকম। যে কি করে গেল প্রিয়া প্রেগনেন্সির মধ্যে এত জার্নি টার্নি করা, আমার কেন জানি মনে হয় না প্রিয়া প্রেগনেন্ট বলে, একদমই আমার মনে হচ্ছে না প্রেগনেন্ট বলে। কারণ কেন বলছি, থ্যালাসেমিয়ার ওকে চেন্নাই অ্যাপোলোতে যখন প্রথম থ্যালাসেমিয়া ধরা পড়েছিল, তখনই কিন্তু প্রিয়া প্রেগনেন্ট ছিল এবং 2nd মান্থে ছিল। তখন চেন্নাই ডাক্তারই বলে দিচ্ছিল তুমি প্রেগনেন্ট হওয়ার আগে, পয়েন্ট টু বি নোটেড, প্রেগনেন্ট হওয়ার আগে ট্রিটমেন্ট করাবে। ট্রিটমেন্ট থ্যালাসেমিয়ার, তোমার যেহেতু দুজনই থ্যালাসেমিয়া, ট্রিটমেন্ট করিয়ে যাতে সেকেন্ড চাইল্ড যেন থ্যালাসেমিয়া পেশেন্ট না হয়, প্রেগনেন্ট হওয়ার আগে ট্রিটমেন্ট করিয়ে তারপর তুমি প্রেগনেন্সির জন্য চেষ্টা করবে। এখন হতে পারে প্রিয়া 2nd চাইল্ড হয়তো আনবে, তার জন্য টেস্ট করিয়ে এই প্রেগনেন্সির ব্যাপারটা বড় করার চেষ্টা করছে, যে ঠিক আছে তাহলে দেখি ওইটা হয় কিনা, কি বলে থ্যালাসেমিয়া না, এরকমভাবে বাচ্চা আনার জন্য মেডিকেল সায়েন্স এখন অনেক ইম্প্রুভ হয়ে গেছে। এমন করে মেডিসিন হয়তো বেরিয়ে গেছে যে অ্যাডভান্স ট্রিটমেন্ট যদি হয়ে যায় মা বাবার বিফোর প্রেগনেন্সি, তাহলে হয়তো যে আনেওয়ালা বাচ্চা তার হয়তো থ্যালাসেমিয়া থাকবে না। সেটা হয়তো প্রিয়া করছে, কিন্তু অ্যাট প্রেজেন্ট প্রিয়া প্রেগনেন্ট কি না, না আমার মনে হচ্ছে প্রিয়া প্রেগনেন্ট না। যেভাবে প্রিয়া লাইভ করছে, কাজ করছে, যদিও প্রিয়া দেখাচ্ছে পেটে ব্যথা, মা এসছে, হ্যান এসছে, মা আশাতে খাটে ঘুমিয়েছে, ওরা মাটিতে ঠান্ডার দিন চলে আসছে,
এখনো প্রিয়া মাটিতে ঘুমোচ্ছে না, ঘরে একটা এক্সট্রা খাট তো লাগবেই, একটা সুন্দর খাট লাগবে। যেমন সুন্দর সুন্দর জিনিস কিছু কিনেছে, যদিও এটা অভির চয়েসই কিনেছে, প্রিয়ার জিনিসপত্র রাখার জন্য বেশ ভালো লেগেছে জিনিসগুলি কিনেছে, এবং ডিপ ডিপ কালারের, ইয়েলো কালারটা ডিপ ছিল ওটাতে। সেরকম প্রিয়া হয়তো খাটও কিনবে, এই মাসে না হোক নেক্সট মাসে কিনবে, এবং দামি খাটই হয়তো কিনবে। কারণ যেটা করবে প্রিয়া একটু শক্তপোক্ত হয়ে করো, যেন অ্যাটলিস্ট 10-15 বছর হাত না দিতে লাগে খাটগুলো। এরকম প্লাস তোমার মা, শাশুড়ি, শ্বশুর সবাই আসবেন এরকম ভেবেই তো তুমি একটা বড় ফ্ল্যাট নিয়েছো। সেই বড় ফ্ল্যাটের সঙ্গে একটা বড় একটা খাটের দরকার আছে। 4-5 লোক, তোমার বোন, তোমার মা, তুমি, তোমার ছেলে, 4 জন একটা খাটে ঘুমিয়ে গেলে, তোমার বর, শ্বশুর শাশুড়ি আসলে একই দিন হয়ে গেল, অ্যাক্সিডেন্টলি একই দিন হতেই পারে। তো ঘুমের ব্যবস্থা সবসময়, যারা আমরা আউটসাইডে থাকি, ঘরে যতজন লোকে আসুক না কেন, একটা ঘরে ঘুমানোর ব্যবস্থা রাখতে লাগে। তুমি সোফা যখন কিনবে, সোফা কাম বেড কিনবে, খুব সুন্দর সুন্দর সোফা কাম বেড আছে। এমনিতে তোমার 2-3 সিটার মনে হয়, যেই তুমি টান দিয়ে খুললে এটাতে 4 জন লোকও বেড করতে পারে, আমারই আছে 4 জন লোক ঘুমোতে পারে। তো এইরকম জিনিসগুলি তুমি নিশ্চয়ই কিনবে। তাহলে তুমি এই যে খবর দেবো, খবর তোমার আজকে রিপোর্ট আসবে, হয়তো তোমার রিপোর্টের গল্পটা কালকে আসবে, তুমি পাবলিককে তুমি রাখছো এইভাবে যে কিছু একটা পাবে কিনা জানি না, কি একটা পাবে বলছি না, তবে হবে কিছু একটা। উফ, পেটে ব্যথা করছে, মা এসে 5 মাসের খাবার দিয়ে দিল। উফ মা, মনে হচ্ছে পেটটা একটু কেমন কেমন করছে, শুয়ে রইলাম, শরীরটা ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে, অসুস্থ। অসুখটা কি বলছো না, অসুস্থটা বলছো, অসুখটা কি বলছো না। পাবলিক তোমাকে নেগেটিভ কমেন্ট করবেই। পাবলিককে তুমি তাহলে কোনোটাই বলো না, যদি বলতে না কোনোটাই বলো না, তুমি বলবে যে না প্রেগনেন্সিটা আমি বলতে পারছি না। তাহলে কি দরকার ছিল তোমার কবে রিপোর্ট আসবে না আসবে, পাবলিক জানতে চাইনি না, জানতে চাইনি। গেছিলাম, টেস্ট করেছি, যখন রিপোর্ট ব্যাস একদিনই বলে দিলে হয়। রোজ দিন রিপোর্ট কি আসবে, রিপোর্ট কি, সেটা নাই বা বললে। টেস্ট কিসের বলছো না, প্রেগনেন্সি কিনা বলছো না, রিপোর্ট নিয়ে কথা বলছো। এই যে কন্ট্রোভার্সিগুলি ছুড়ে দাও ভিউজের জন্য, সেটা কি ঠিক? ঠিক না তো। তোমাকে ভালোবাসার প্রচুর লোক আছে, অবশ্যই তোমাকে আমিও ভালোবাসি, এটা তো বলতে কোনো আপত্তি নেই, বলতে কোনো আপত্তি নেই। তুমি একমাত্র মেয়ে যাকে আমি কখনো কোনো নামে ডাকতে পারিনি, এটা তবে ভুলগুলিকে আমি ভুল বলবোই। তো প্রেগনেন্সিটা নিয়ে, প্রেগনেন্সির ব্যাপারটা এমন একটা ব্যাপার না, এটাকে নিয়ে কখনো খেলা করাটাও উচিত না, যে আমি এটাতে খেলবো, এটা নিয়ে এটা বলবো, এটাও ঠিক উচিত না। তো প্রেগনেন্সিটা নিয়েও বলাটা একদমই উচিত না, এটাও তো খেয়াল রাখতে লাগবে প্রিয়া। তুই যখন বলবে না কোনোটাই বলো না, যদি বলা টেস্ট করিয়েছি যখন আসবে যা, বাস হয়ে গেল। কবে রিপোর্ট আসবে না এটা বলা উচিত না, না যে এখন আসছে না আসছে। কেন তুমি লোককে নিয়ে খেলছো, কেন লোকের ইমোশন নিয়ে খেলছো? এতে পাবলিক কন্ট্রোভার্সি করে, তো কন্ট্রোভার্সি চলছে, কন্ট্রোভার্সি নিতে পারো না, কিন্তু কন্ট্রোভার্সি চলতে থাকে তোমাকে নিয়ে। কাপড় উড়ে গেল, তুমি বলতে পারছো না, খেতে ইচ্ছে করছো না, আবার খেতে কাজ করছো। ফ্ল্যাটের জিনিসগুলি খুব সুন্দরভাবে রাখতে লাগে, ভালো করে জানো, সেভাবে রাখতে লাগবে। ফ্ল্যাটে থাকাটা অনেক লোকেরই স্বপ্ন থাকে, অনেক, আবার অনেকে ভালো পছন্দ করে না, এদের অনেক বড় বড় বাড়ি থাকে। আমার বাবাই তো ফ্ল্যাট দরজা বন্ধ জীবন পছন্দ করে না, আবার আমি তো ফ্ল্যাট ছাড়া বাড়িটা ঠিক পছন্দ এখন করি না, এখন করি। অথচ বড় তো আমি বাড়িতেই হয়েছি, বা শ্বশুর বাড়িও বাড়ি আছে, কিন্তু বাট পার্সোনালি আমি ফ্ল্যাট লাইক করি। ফ্ল্যাট মানে ওই তোমাদের মতো ফ্ল্যাটগুলি না, যদিও আমার এরকম তোমাদের মতো ফ্ল্যাটগুলি আমি এটা কিনেছি, কিন্তু ওরকম না। আমার সোসাইটির আন্ডারে ফ্ল্যাট ভালো লাগে, যেখানে আমাদের ডাক্তার, ওষুধ, আয়রন, মানে লন্ড্রি উইদিন সোসাইটিতে থাকে। বলে এইরকম ফ্ল্যাট তো, হ্যাঁ এরকম ফ্ল্যাট ফালাকাটাতে পাওয়া যাবে না, কলকাতার সাইডে পাওয়া যায়, বা শিলিগুড়িতে পাওয়া যেতে পারে, ভেতরেই সব থাকে। এর থেকেও ভালো ফ্ল্যাট আছে, এখানে স্কুলও থাকে ভেতরে। তো কিন্তু সবাই মিলে যে প্রিয়াকে এভাবে বলা, বাচ্চাটা সেটা কোনো, বাচ্চাটাকে নিয়ে করছে সেটা কোনো অন্যায় না। আর রইল বাকি টাকা, টাকা 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 প্রিয়া মোটামুটি দিয়ে দিয়েছে যতটুকু মানে ও পেরেছে। বাকি যে টাকাটা প্রিয়ার রয়ে গেছে, সেই টাকাটা নিয়ে আমি অনেকবার প্রিয়াকে বলেছি, কতটুকুন রয়ে গেছে যদি একটা মানে ও লামসাম বলে দিত, তাহলে আজকে যারা প্রিয়ার মুখের উপরে টাকা টাকা কথাগুলি বলছে না, ওরা বলতে পারতো না। কিন্তু প্রিয়া ওই জায়গাতেও না একটা ফসকা গেরো রেখে দিয়েছে, যে আমি কাকে দিয়েছি বলতে, আমি এত টাকা দিয়ে দিয়েছি অলরেডি, এত টাকা দিয়ে দিয়েছি, আর হয়তো আমার কাছে 4-5 হাজার টাকা আছে, সরি 4-5 লাখ টাকা না, কত টাকা হবে, 12,000 টাকা উঠেছিল না, 12 লাখ, সরি আমার মাথা খারাপ হয়ে গেছে, 4-5 লাখ টাকা তো আছে। 4-5 লাখ টাকা তো প্রিয়া বলে দিলেই পারতো, প্রিয়া ওটা কিছুতেই বলছে না। কোন এক দাদাকে দেবে বলে কথা দিয়েছে, এটা আগের বার শুনেছিল ওই রূপার কেসটাতে, রিমির কেসটাতে। তারপরে কিন্তু প্রিয়া একদম মুখটাকে আবার জিপ করে রেখে দিয়েছে। তো নিজের দোষে প্রিয়া এত গালাগাল খায়, একটুখানি না নিজেকে শুধরানোর চেষ্টা করো। চলো বাই, টেক কেয়ার।